সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে ভারতের আগবাড়িয়া অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ করে যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে তা দক্ষিণ এশিয়ার গত ৩ দশকের সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা বলে বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন। অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাকিস্তানের পাল্টা সামরিক অভিযান এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত যুদ্ধবিরতির দিকে অগ্রসর হয়। প্রশ্ন হচ্ছে, সামরিক খাতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের দাবিদার হওয়ার পরও ভারত কেন পাকিস্তানের সঙ্গে সমঝোতার পথে হাঁটল? উত্তর জানব এবারের প্রতিবেদনে। দিন কয়েকের ব্যবধানে ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার নেপথ্যে রয়েছে একাধিক জটিল রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক বাস্তবতা। প্রথমত, পরমাণু যুদ্ধের একটি ছায়া এই অঞ্চলকে ক্রমশই গ্রাস করেছিল, যা ভারতকে আতঙ্কে ফেলে দিয়েছিল। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ। চলমান যুদ্ধে যখন ভারতের একের পর এক বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো পাকিস্তানের আক্রমণের শিকার হতে থাকে, তখন পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি নাটকীয়ভাবে বেড়ে যায়। পাকিস্তান যুদ্ধ শুরুর ঠিক পরেই তাদের ন্যাশনাল কমান্ড অথরিটি এর জরুরি বৈঠক আহ্বান করে, যা পরমাণু অস্ত্র ব্যবস্থাপনায় উচ্চতম সংস্থা। এ থেকে ভারত একটি স্পষ্ট বার্তা পায়, যদি যুদ্ধ পূর্ণমাত্রায় বিস্তৃত হয় তবে তা পরমাণু সংঘাতে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক মিত্রদের পক্ষ থেকে চাপ অনুভব করে যুদ্ধ থেকে পিছিয়ে আসার এবং তাতে সংযত না হয়ে ভারতের সামনে আর কোনো বিকল্প ছিল না। ভারতের দাবি, সন্ত্রাসী ঘাঁটিতে হামলার জবাবে পাকিস্তান মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ চালায়। অপারেশন বুনিয়ানুম মারসুস নামক সেই অভিযানে পাকিস্তান ভারতের ৩টি বিমান ঘাঁটি তথা পাঠানকোট, উধমপুর ও বিয়াস লক্ষ্য করে সফল হামলা চালায় বলে দাবি করে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও পাকিস্তানের নিশানায় ছিল। ভারতের পরিকাঠামোগত ও মনস্তাত্ত্বিক ক্ষয়ক্ষতির পাশাপাশি পাকিস্তান সাইবার হামলায় ভারতের পাওয়ার গ্রিড ও সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ে। একসাথে সামরিক ও ডিজিটাল দুই আঙ্গিকে যুদ্ধ চালিয়ে পাকিস্তান বোঝাতে সক্ষম হয় যে তারা যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এবং আঘাত হানতে সক্ষম। এই ধরনের সফল ও সমন্বিত প্রতিক্রিয়া ভারতের উচ্চ পর্যায়ের সামরিক পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। চলমান উত্তেজনার মাঝেই এ মাসের শুরুতে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা, নিরাপত্তাহীনতা ও সরকার বিরোধী ক্ষোভ বাড়তে থাকে। তাছাড়া ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও চলছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচার থামাতে বাধ্য হয় এবং সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা হারায়। এই অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে সরকার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবারের যুদ্ধ শুরু হওয়ার পরপরই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন সকলে দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায়। এমনকি G7 দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছিল, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সরাসরি ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পাশাপাশি চীন ও সৌদি আরব যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রস্তাব দেয়। এই আন্তর্জাতিক চাপ ও বিচ্ছিন্ন হওয়ার ভয় ভারতকে কৌশলগতভাবে পিছু হটতে বাধ্য করে। সংঘাত শুরুর পরপরই ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন শুরু হয়। মুম্বাই স্টক এক্সচেঞ্জে সেন্সেক্স সূচক মাত্র এক সপ্তাহে প্রায় ২৫০০ পয়েন্ট হারায়। রুপির মানও কমে যায় এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজি তুলে নিতে শুরু করে। ভারতের বাণিজ্যিক ও শিল্প সংস্থাগুলোকে সরকার পরামর্শ দেয়, একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ভারতীয় অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। অর্থনীতির এই অনিশ্চয়তা ভারতের নীতি নির্ধারকদের যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করে।
যদিও ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম সামরিক শক্তি, তথাপি সাইবার প্রতিরক্ষা, ড্রোন যুদ্ধ ও হাইপারসনিক অস্ত্র ব্যবস্থায় পাকিস্তানের সদ্য অর্জিত অগ্রগতি ভারতকে চমকে দেয়। পাকিস্তান যে গতিতে পাল্টা আক্রমণ চালায় এবং তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে সীমান্ত পেরিয়ে গভীরে আঘাত হানে, তাতে ভারতের পরিকল্পনায় ফাঁক ফোকর স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানো ভারতের কাছে ঝুঁকিপূর্ণ বলেই প্রতীয়মান হয়েছে। এই যুদ্ধের একটি ব্যতিক্রমধর্মী দিক ছিল তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার। পাকিস্তান ও ভারত দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাফল্য প্রচার করে, অথচ প্রকৃত তথ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফগ অফ ওয়ারের মাধ্যমে সামাজিক বিভ্রান্তি ও গুজব বাড়তে থাকে। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুটা ক্ষুণ্ণ হয়, ফলে যুদ্ধ চালিয়ে যাওয়া রাজনৈতিকভাবে আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বা নরেন্দ্র মোদীর জন্য এই যুদ্ধবিরতি মোটেও স্বস্তিদায়ক কোনো বিষয় নয়। আকস্মিক যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত মোদী সরকারকে অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। জাতীয়তাবাদী আবেগে ভরপুর ভারতীয় রাজনীতিতে যুদ্ধবিরতি অনেকাংশেই পরাজয়ের সমতুল্য হিসেবে বিবেচিত হয়েছে, বিশেষ করে যখন তা এসেছে একের পর এক সামরিক আঘাত, সাইবার হামলা ও বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির পরপরই। এতে দেশের ভেতরে মোদী সরকারের জনপ্রিয়তা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে এবং সরকার কার্যত ধরাশায়ী হতে শুরু করেছে। নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বরাবরই জাতীয়তাবাদী রাজনীতিকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পেয়েছে। 2019 সালের বালাকোট অভিযানের পর বিজেপি অভাবনীয় বিজয় লাভ করেছিল। একইভাবে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দলটি তাদের ভিত্তিকে আরও মজবুত করেছিল। কিন্তু এবারের সংঘাতে ভারত যখন পাকিস্তানের পাল্টা হামলায় সামরিক ও কৌশলগতভাবে পিছু হটে, তখন বিজেপির প্রচলিত শক্তিশালী ভারত, দুর্বল পাকিস্তান বয়ানটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। জাতীয়তাবাদী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পড়ে, বিশেষ করে যখন পাকিস্তানের মিডিয়া এবং রাজনীতিকরা তাদের বিজয় উদযাপন করে। এর ফলে আগামীতে মোদীর নিজের ভোট ব্যাংকেও চির ধরতে পারে। যুদ্ধের সূত্রপাত হয়েছিল কাশ্মীরে পেহেলগাম হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলার মাধ্যমে, যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। মোদী সরকার তৎক্ষণাৎ পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের কথা বলেছিল, কিন্তু যখন পাল্টা আক্রমণে ভারতীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসে আঘাত হানে, তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, কোথায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা? কাশ্মীরে বিজেপির রাজ্য পর্যায়ের নেতারা জনগণের চাপের মুখে পড়ে মুখ খুলতে বাধ্য হন যে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবারও কিছুদিনের মধ্যেই যুদ্ধবিরতি করা মানুষের চোখে দুর্বলতা ও দ্বিমুখিতা হিসেবেই প্রতিভাত হয়। তাছাড়া পাকিস্তানের পক্ষ থেকে যখন জানানো হয় যে তারা ভারতের পাওয়ার গ্রিড, সেনাবাহিনীর অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং বিজেপির ও সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে, তখন মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। বিশেষ করে পাঞ্জাব, জম্মু ও দিল্লির আশেপাশে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট এবং জরুরি সিস্টেম বিকল হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হয়। এতে সরকারের দক্ষতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় একাধিক হ্যাশট্যাগ, বিশেষ করে মোদি মাস্ট রিজাইন, ফেইল্ড ওয়ার, কাশ্মীর আন্ডার অ্যাটাক প্রভৃতি ট্রেন্ড করতে থাকে। এমনকি আগে বিজেপির ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব সোচ্চার হয়ে ওঠেন। বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন যারা এতদিন বিজেপির অনুগত ছিল, তারাও যুদ্ধবিরতিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করতে থাকে। তারা মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী বলে ট্রল করতে থাকে। এই ডিজিটাল ক্ষোভ বাস্তবে রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। মোদীর যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ঘিরে বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, আপ ও সমাজবাদী পার্টি একটি রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে প্রচার শুরু করে। রাহুল গান্ধী মন্তব্য করেন, যে সরকার দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে পিছু হটে, তারা দেশ পরিচালনার যোগ্য নয়। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় নিরাপত্তা রাজনৈতিক প্রচারের হাতিয়ার হওয়া উচিত নয়। যদি পারেননি, আগে থেকেই চুপ থাকতেন। এই ধরনের চাপ ও জনমতের প্রবল ঢেউ মোদী সরকারের বিরুদ্ধে একটি সম্ভাব্য অনাস্থা পরিস্থিতি তৈরি করে। মোদীর বৈদেশিক নীতির মূল স্তম্ভ ছিল ভারত হবে আঞ্চলিক নেতৃত্ব দানকারী শক্তি। কিন্তু পাকিস্তানের সাথে সংঘাতে ভারত যখন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে, তখন এটা মনে হয় যেন ভারত নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
চীন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে সংযত করতে আহ্বান না জানিয়ে বরং দুই পক্ষকেই আলোচনায় বসার কথা বলে, তখন বিজেপির সমর্থকরা এটাকে ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচনা করছে। অতীতে অনেকবার সীমান্ত সংঘর্ষে জড়ালেও এবারকার মে 2025-এর ঘটনা ছিল ভিন্ন। এটি ছিল উচ্চস্তরের সামরিক প্রযুক্তি, সাইবার ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের সম্মিলিত রূপ। পাকিস্তানের দ্রুত ও পরিকল্পিত প্রতিক্রিয়া, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ঝুঁকি ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ভারতের যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনাকে থামিয়ে দেয়। ভারত হয়তো সরাসরি পরাজিত হয়নি, কিন্তু এক প্রকার কৌশলগত বাধ্যবাধকতা থেকেই যুদ্ধবিরতির পথে অগ্রসর হয়, যা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত করতে বাধ্য ছিল বলেই বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।